সম্মানিত অভিভাবক, চারুলতা ইন্টারন্যাশনাল স্কুলের সকল শুভানুধ্যায়ী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী যারা আছো, সকলকে আমার অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা। এই করোনা ক্লান্তি লগ্নে সবাই বাসায় আছেন এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছেন, এই কামনা করি। আজকে নার্সারি সেকশনের একটি ক্লাস নিয়ে আলোচনায় যাচ্ছি। ক্লাসটি হলো বাংলা 12 মাসের নাম। তো এই বাংলা 12 মাসের নাম আমরা যখন শিক্ষার্থীদের শিখাবো তখন খেয়াল রাখতে হবে যে এটা লেখার পাশাপাশি এর উচ্চারণ যেন শুদ্ধ হয়। একবার যদি আমরা এই বয়সে শুদ্ধ উচ্চারণটি ধরিয়ে দিতে পারি, আর বাকি জীবনে সে উচ্চারণ থেকে বিকৃত হবে না। তো সেজন্য আমরা চারুলতা সবসময় চেষ্টা করি যে শিক্ষার্থীদের লেখার পাশাপাশি উচ্চারণগুলো যেন শুদ্ধ থাকে। এটি চারুলতার একটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তো আমরা শুরুতেই বাংলা 12 মাসের নামে বানানগুলো নিয়ে একটু আজকে আলোচনা করব। আগে শিক্ষার্থীদের এই 12 মাসের নাম লেখানোর পূর্বে যে কাজটি করতে হবে, এগুলো বারে বারে পড়াতে হবে। যতবার আমরা পড়াবো আস্তে আস্তে যখন সে অন্তস্থ করে ফেলবে, আয়ত্ত করে ফেলবে, এরপরে আমরা যখন লেখাবো তখন সহজেই লিখতে পারবে। এবং লেখানোর সময় আমরা চেষ্টা করব ভেঙে চুরে প্রত্যেকটি শব্দকে ভেঙে তার ভিতরে যে আকার হ্রস্বইকার মানে স্বরচিহ্ন আছে, কোথাও দেখা যাচ্ছে যে আমাদের বাংলা ভাষায় 3টি স আছে, কোথায় কোন স ব্যবহৃত হবে, সেই জিনিসগুলি সম্পর্কে আমরা তাদেরকে তথ্য দেব, ধারণা দেব এবং উদাহরণ দিয়ে বোর্ডে লিখে বুঝিয়ে দেব। এবং প্রত্যেকটি শিক্ষার্থীকে আমরা আবার পুনরায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করব এবং তাদেরকে অবশ্যই বোর্ডে লিখতে দেব মার্কার দিয়ে, তাহলে তারা আনন্দ পাবে। আর 12 মাসের নাম সারা জীবনই মনে রাখতে হবে, সারা জীবনই এটির প্রয়োজন। সেহেতু এটি যদি নার্সারি সেকশনে এখনই তারা উপলব্ধি করে, এটার গুরুত্ব উপলব্ধি করে অভিভাবকরা যদি এটিকে এখনই তার সন্তানদের ভেতরে দিতে পারেন, তাহলে বড় একটি কাজ হবে। তাহলে আমরা চলে যাচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের বাংলায় মোট মাসের সংখ্যা হলো 12টি, ইংরেজিতেও 12টি মাস আছে। 1 থেকে 12 পর্যন্ত আমরা প্রথমেই শিক্ষার্থীদের 1 থেকে 12 পর্যন্ত নাম্বার দেব। যদি খাতা ছোট হয়, মনে করি তার বাংলা খাতাটি আছে এতটুকু, তাহলে আমরা 12টি একবারে না লিখিয়ে এক পাশে আমরা 6টি লেখাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এভাবে আমরা 2 ভাগ করে লেখাতে পারি। বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত এক পাশে এবং কার্তিক থেকে চৈত্র পর্যন্ত আরেক পাশে। যেহেতু খাতা ছোট, এক পৃষ্ঠার মধ্যে যদি আমরা লেখাতে চাই তাহলে এভাবে আমাদের ভাগ করে লিখতে হবে। অথবা আমরা যদি পেন্সিল দিয়ে দাগ টেনে দিই তাহলে শিক্ষার্থীদের বুঝতে আরো সুবিধা হবে, লিখতে সুবিধা হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে প্রতিটি শব্দকে বারে বারে শিক্ষার্থীদের কানের সামনে বা সামনে যতবার উচ্চারণ করব তাদের ভিতরে তত এটার স্থায়িত্বটা বেশি হবে। তাহলে আমরা শুধু বানানই শিখাবো না, পড়া শিখাবো না, সাথে উচ্চারণ শিখাবো। তো আজকে লেখার পাশাপাশি যে উচ্চারণ পাঠ থাকবে, সেই উচ্চারণ পাঠটি থাকবে আমাদের প্রশিক্ষক এবং আমাদের অভিভাবক যারা আছেন তাদের জন্য। যেহেতু উচ্চারণের বানানগুলো শিক্ষার্থীরা বুঝবে না, সেজন্য আমরা শিক্ষার্থীদের শুধু এই বানানটি শিখাবো, আর অভিভাবকদের জন্য আমাদের এই উচ্চারণের বিষয়টি থাকবে। প্রথমে 1 নম্বরে আছে বৈশাখ। আমি যখন শিক্ষার্থীকে শিখাবো বৈশাখ বানানটি, বয়ে ঐকার, তালব্য শয় আকার খ, খ হলো মহাপ্রাণ, খ বৈশাখ। এটি যখন লেখাবো সাথে সাথে আমি শিক্ষার্থীকে প্রশ্ন করব যে এখানে কোন স,
কোন শটি হবে? আমাদের তো ভাষায় 3টি স আছে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। তোমরা বলো তো কোন শটি হবে বৈশাখ লিখতে? এটি নাকি এটি? এই ধরনের প্রশ্ন কিন্তু বাচ্চাদের সামনে ছুড়ে দিতে হবে। ছুড়ে দিলে তাহলে তারা বলতে পারবে যে হ্যাঁ এই স হবে, সাথে সাথে কিন্তু তার বিষয়টি মজা দিয়ে তার ভিতরে নিয়ে দিলাম। আবার যখন বানানটি শিখাবো তখন আমরা একটু এলোমেলো করে দিতে পারি, ভুল বানান তাদেরকে দেখাতে পারি যে বৈশাখ বানান লিখলাম বেশাক, এখানে ঐকারের পরিবর্তে একার দিলাম। আমি শিক্ষার্থীকে প্রশ্ন করলাম, দেখো তো তোমরা এখানে ভুল আছে নাকি? শিক্ষার্থীরা অবশ্যই ধরতে পারবে, যেহেতু তারা অত্যন্ত মেধাবী এবং চালাক, তারা হয়তো বলবে যে এখানে স্যার একার হবে না, এখানে হবে ঐকার। তখন আমি ঐকার দিয়ে সাথে সাথে এটিকে সংশোধন করে দেব। তাহলে এভাবে যদি আমরা ভেঙে চুরে শিক্ষার্থীকে বোঝাই তাহলে দ্রুত নিতে পারবে। আবার আমরা একটু যদি এলোমেলো করে দেই, আগে খ দেই, তারপরে বয় ঐকার দেই, তারপরে সা দেই, তো এভাবে এলোমেলো করে দিয়ে আমরা যদি শিক্ষার্থীকে প্রশ্ন করি যে এটিকে তোমরা শুদ্ধ করো, শুদ্ধ করতে হলে আমাকে কোন বর্ণটি আগে লিখতে হবে, তখন এটিকে শুদ্ধ করে আমরা তাদেরকে প্রশ্ন করে করে আমরা এটিকে শুদ্ধ করে লিখব। আগে বয় ঐকার হবে, তারপরে তালব্য শয় আকার হবে, তারপরে খ হবে। বৈশাখ, অর্থাৎ রিয়ারেঞ্জটাও সাথে সাথে কিন্তু হয়ে গেল, এলোমেলো বর্ণ সাজিয়ে সঠিক শব্দ তৈরি করাটাও সে শিখে গেল। আবার আমরা শূন্য স্থান করতে পারি এগুলো দিয়ে। আমরা এখানে হয়তোবা একটা বর্ণ মুছে দিয়ে এখানে একটা খালি ঘর রেখে দিতে পারি এবং তাদেরকে প্রশ্ন করতে পারি যে বলো তো এখানে কি হবে। তখন তারা চিন্তা করে দেখবে যে বৈশাখ বানানটি কি আসলে, বয় ঐকার, এখানে একটি শয়ে আকার বাদ পড়েছে, তাহলে আমাকে দিতে হবে শয়ে আকার। অথবা আমরা এটা রেখে এটা মুছে দিতে পারি, এভাবে করে দিতে পারি। আবার খ রেখে আমরা বয় ঐকার মুছে দিতে পারি। এভাবে বিভিন্নভাবে কিন্তু আমরা একটা শব্দকে বিভিন্নভাবে রিঅ্যারেঞ্জ করে, মানে এলোমেলো করে শূন্যস্থানের মাধ্যমে তাদেরকে একটা শব্দ মুখস্থ করাবো এবং এই বৈশাখ শব্দটি বারে বারে তার সামনে উচ্চারণ করব এবং মুখস্থ করিয়ে তাকে আবার প্রশ্ন করব যে এটি আসলে কি। বৈশাখ, এটি বাংলা প্রথম মাসের নাম, এই বৈশাখ মাস। তাহলে এখন আমরা প্রথমে শিখলাম বৈশাখ। বৈশাখ শব্দটি আমরা বোর্ডে একটু দেখে নিচ্ছি আবার। বয় ঐকার, তালব্য শয় আকার, খ, বৈশাখ। স্বভাবতই দ্রুত উচ্চারণ করতে গেলে আমাদের বৈশাখ ক চলে আসে, কিন্তু এখানে আসলে বৈশাখ বানানে খ, খ হলো মহাপ্রাণ, খটাকে ধাক্কা দিয়ে বলতে হবে বৈশাখ। তাহলে এবার অভিভাবকদের জন্য আমি যাব, বৈশাখ উচ্চারণটি কি হবে। উচ্চারণের বানানটি আমি লিখছি, প্রথমে যদি ঐকার থাকে এবং পরে হ্রস্ব ই থাকে তাহলে ওকার দিয়ে উচ্চারণ করতে হয়, বই শাক। এখানে খ লিখে একটা হসন্ত দিতে হবে যেহেতু থেমে যাচ্ছি। তাহলে উচ্চারণটি হলো বৈশাখ আর এটি হলো বানান। এটি অভিভাবকদের জন্য, আমরা বৈশাখ বলবো না, বৈশাখ। এরপরে চলে যাচ্ছি আমরা 2 নম্বর, জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ এই শব্দটিকে শেখাতে হলে আমাদের শিক্ষার্থীকে অবশ্যই এখানে একটা যুক্ত বর্ণ আছে, যুক্ত বর্ণটির প্রতি খেয়াল রাখতে হবে এবং একটা জফলা আছে। এই জফলাটি আসলে কি এটি আগে শিক্ষার্থীদের শেখাতে হবে। আমাদের যে অন্তঃস্থ জ আছে সেই জয়ের সংক্ষিপ্ত রূপ আছে একটি ব্যঞ্জন বর্ণের জফলা, এটি একটি ফলা। এই জফলা যখন থাকে শব্দের ভিতরে কিভাবে থাকে, লিখতে হয় কিভাবে, সেটি আগে শিক্ষার্থীদের দেখাতে হবে। এবং জ্যৈষ্ঠ বানানে এই যে যুক্ত বর্ণটি আছে এই যুক্ত বর্ণটি তারা কিভাবে লিখবে, এই যুক্ত বর্ণটি মূর্ধন্য ষ আগে লিখবে, তারপর যদি তারা আলাদাভাবে ঠ দিতে পারে তাহলে দিবে। এভাবে লেখাটাই শ্রেয়, আলাদা আলাদা শব্দ
বর্ণটি সেট করা। আর আমরা যারা লিখি, আমরা কিন্তু শিক্ষকরা এভাবে লেখার চেষ্টা করি শয় ঠ। এটা একটু কঠিন হয়ে যায়, সেজন্য আমরা সহজভাবে যুক্ত বর্ণটি আগে তাদেরকে বারে বারে লেখাবো, তারপরে জ্যৈষ্ঠ বানানটা শেখাবো। এই জ্যৈষ্ঠ বানানটা আমরা অনেক শিক্ষকরা অনেক সময় ভুল করে থাকি। এই জফলাটা আসলে কোথায় হবে, বর্গীয় জয়ের পরে হবে না শয় ঠয়ের পরে হবে? তো এটি মনে রাখার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে এটি মাঝখানে হবে। জ্যৈষ্ঠ বানান যে দুইটি বর্ণের মাঝখানে হবে, জ্যৈষ্ঠ। তাহলে সেই একইভাবে আমরা শিক্ষার্থীদেরকে আমরা বোঝাবো যে প্রথমে ঐকার দিলাম জ্যৈষ্ঠ বানানে, এখানে কোন জ হবে? আমাদের কাছে আমাদের বর্ণমালায় জ আছে মোট দুটো, একটা বর্গীয় জ, একটা অন্তঃস্থ জ। আগে এই দুটো বর্ণকে তাদের সাথে পরিচয় ঘটিয়ে দেব, এরপর তাদেরকে জিজ্ঞাসা করব যে কোন জ দিয়ে আমরা জ্যৈষ্ঠ বানানটি লিখব। তারা যদি এটিকে সাপোর্ট করে, দেন আমার ক্লাসরুমের সব শিক্ষার্থী যদি সাপোর্ট করে, দেন আমি এটিকে কেটে দেব যে জ্যৈষ্ঠ বানান আমরা কখনো অন্তঃস্থ জ দিয়ে লিখব না, আমরা বর্গীয় জ ব্যবহার করব। তাহলে জ্যৈষ্ঠ বানানটি আমি বোর্ডে একবার দেখাচ্ছি। জ্যৈষ্ঠ প্রথমে বর্গীয় জয় ঐকার, তারপরে জফলা, তারপর মূর্ধন্য শয় যুক্ত ঠ, অথবা আমরা বলতে পারি মূর্ধন্য শয়ে ঠ। জ্যৈষ্ঠ বর্গীয় জয় ঐকার, জফলা, মূর্ধন্য শয় যুক্ত ঠ। এখন এই জ্যৈষ্ঠ বানানটি আমরা দেখলাম, অভিভাবকদের জন্য উচ্চারণটি আমি বলছি। প্রথম ঐকার দিলে ওকার দিয়ে উচ্চারণ করতে হবে জো ইস ঠ। শেষে অবশ্যই ওকার উচ্চারণে, জ্যৈষ্ঠ হবে না, জ্যৈষ্ঠ। উচ্চারণটি হলো জ্যৈষ্ঠ। আবার বলি, উচ্চারণটি হলো জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ না, জ্যৈষ্ঠ। আমরা একটু খেয়াল রাখবো, এই উচ্চারণটি অভিভাবকদের জন্য, শিক্ষার্থীদের জন্য না। আমরা অভিভাবকরা মনে রেখে শিক্ষার্থীদের কানে বারে বারে দেব। এরপর আসি আমাদের আষাঢ়। এখানে আষাঢ় বানানে প্রথমে আষাঢ় বানান তিনটি বর্ণ মিলে হয়, স্বরে আ, মূর্ধন্য শয় আকার, তারপরে র। এখন আমরা শিক্ষার্থীদের প্রশ্ন করতে পারি, আষাঢ় মাসে কি হয়? বৃষ্টি হয়। একটু বর্ণনা দিয়ে যদি আমরা তাদেরকে বলি তাহলে শব্দটা মনে থাকবে। আষাঢ় মাসে বৃষ্টি হয়, ব্যাঙ ডাকে। তো আষাঢ় মাসে এই আষাঢ় শব্দটার মধ্যে আমরা দেখব এখানে স আছে। আমরা জানি আমাদের বাংলা ভাষায় তিনটি স আছে, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স, এবং র আছে তিনটি, বয় বিন্দু র, ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র। এভাবে আমরা বোর্ডের মধ্যে শিক্ষার্থীদের লিখে দেখাবো যে আষাঢ় বানানে আমরা কোন স ব্যবহার করব তিনটা শয়ের মধ্যে। তারা যদি এটিকে সাপোর্ট করে তাহলে বাকি দুটো আমরা কেটে দেব, কেটে দিয়ে বলবো তাদেরকে অবশ্যই থ্যাঙ্কস জানাতে হবে শিক্ষার্থীদের যে হ্যাঁ তোমরা খুব সুন্দর বলেছো। কখনোই আমরা আষাঢ় বানানে এই দুই স ব্যবহার করব না, মূর্ধন্য স ব্যবহার করব। এবং পরে যে র আছে এই র আমরা এই রটি ব্যবহার করব, এই দুইটা র হবে না আষাঢ় বানানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা তাদেরকে যে তথ্য দিতে পারছি যে শয়ের মধ্যে আষাঢ় বানানে আমাদের মূর্ধন্য স হবে এবং র। এই রয়ের একটি উচ্চারণ আছে, এটিকে মহাপ্রাণ বলা হয়। এই র উচ্চারণ করতে হলে একটি হ যুক্ত করতে হবে, আষাঢ়, আষাঢ় হ উচ্চারণ করতে হবে। তাহলে অভিভাবকদের জন্য আমি যেটা বলবো, শিক্ষার্থীদের এই আষাঢ় বানানটি সেই একইভাবে রিয়ারেঞ্জ করে শূন্যস্থানের মাধ্যমে বিভিন্নভাবে ভুল বানান শুদ্ধ বানান বলে তারপরে আমরা তাদেরকে এই যে আষাঢ়, আষাঢ় বানানটি আমি বোর্ডে আরেকবার দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা ভালো করে এটি দেখবে এবং লেখার চেষ্টা করবে, সুন্দর করে লেখার চেষ্টা করবে আষাঢ়। এখন আমি এই আষাঢ় উচ্চারণটি অভিভাবকদের জন্য উচ্চারণের বানানে সবসময় আমরা তালব্য স ব্যবহার করি। আষাঢ়, র
এবং একটি হ অথবা এইচ, এই দুইটা সাউন্ড শেষে হবে। আষাঢ়, আষাঢ় উচ্চারণটি হবে আষাঢ়, আষাঢ় না। আমরা অনেকেই বলি আষাঢ়, আষাঢ় মাস না। এই রয়ের একটি ভারী কি আছে, এই রয়ের একটি শক্তি আছে, এই র মহাপ্রাণ। হ শেষে একটি হ দিয়ে ধাক্কা দিতে হবে, আষাঢ়। এরপর যাব, আমরা জানি আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল। শ্রাবণ, শ্রাবণ মাস। তালব্য শয়, র ফলায় আকার, ব মূর্ধন্য ন। এখন আমরা শ্রাবণ লিখছি। এই শ্রাবণ বানানে একটু আমরা খেয়াল করব। অনেকে হয়তো বা বলতে পারে শ্রাবণ উচ্চারণটি, এখানে আমরা বানানটি দেখে নিই। প্রথমে তালব্য শয়ে র ফলায় আকার, ব মূর্ধন্য ন। এখানেও আমরা শিক্ষার্থীদের বলবো যে এখানে কোন স। আমাদের মোট 3টি স আছে, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। এবং ন আছে আমাদের 2টি, একটা দন্ত ন, একটা মূর্ধন্য ন। তাহলে শ্রাবণ বানানে আমাদের কোন স্বর হবে আমরা শিক্ষার্থীদের প্রশ্ন করব এবং তারা উত্তর দিবে। এবং এখানে মূর্ধন্য ন হচ্ছে, তাহলে আমরা কখনোই দন্ত ন লিখব না। মূর্ধন্য নয়ে অর্ধমাত্রা, অর্থাৎ শ্রাবণ বানানে আমরা কখনোই এখানে বড় দাগ দেব না। তাহলে এটি আমরা শিক্ষার্থীদেরকে এইভাবে বোঝাবো। আর অভিভাবকদের জন্য আমার প্রশ্ন হলো যে এটি কেন শ্রাবণ হচ্ছে উচ্চারণ। আমরা জানি বাংলা ভাষায় কিছু নিয়ম আছে, ত, র, ল, ন এবং থ। এই কয়টি বর্ণ যদি স এর সাথে যুক্ত থাকে তাহলে এস এর মতো উচ্চারণ হয়। এই কয়টি বর্ণ যদি স এর সাথে কখনো যুক্ত থাকে তাহলে এস এর মতো উচ্চারণ হবে। যেমন স এর সাথে র ফলা যুক্ত হয়েছে, এজন্য এস এর মতো উচ্চারণ হয়েছে। এছাড়া আর সব সময় এস এইচ এর মতো উচ্চারণ হবে। যেমন আমি যদি লিখি শুধু সয়াকারে সা ত, এটি কিন্তু সাত হচ্ছে না, সাত হচ্ছে। অথবা আমি যদি লিখি শাপলা, এখানে দেখা যাচ্ছে 2টি শয়ের উচ্চারণে কিন্তু এস এইচ হচ্ছে। তাহলে আমরা মনে রাখবো, অভিভাবকরা মনে রাখবো, এই কয়টি বর্ণ যখন শয়ের সাথে যুক্ত হবে তখন শুধু এস এর মতো উচ্চারণ হবে। তাহলে এটির শুদ্ধ উচ্চারণ হলো শ্রাবণ, একটি ওকারান্ত হবে। তাহলে এটির উচ্চারণটি আমি লিখছি, এটি কিন্তু উচ্চারণ, ব হবে না, বয়ে ওকারান্ত হবে, শ্রাবণ। উচ্চারণটি হবে এইরকম, শ্রাবণ। আর বানানটি হবে এরকম। এটি কিন্তু শিক্ষার্থীরা লিখবে না, এটি অভিভাবকদের জন্য আমার বলা, শ্রাবণ। এরপর আমরা যাব আরেকটি শব্দে, পরবর্তী শব্দে ভাদ্র। ভয়াকারে ভা, দয়ে র ফলা। আমরা এটিও শিখাবো শিক্ষার্থীদের যে রয়ের সংক্ষিপ্ত রূপ হলো র ফলা। এটি আমরা শিক্ষার্থীদের, এটি শব্দের, এটি বর্ণের নিচে বসে, এই র ফলাটি আমরা এটিও শিখাবো, শিখিয়ে নেব তাকে। তাহলে ভাদ্র, ভাদ্র বানানটি আমি বোর্ডে দেখাচ্ছি। ভয়াকারে ভা, দয়ে র ফলা, এভাবে বলবো ভাদ্র। যখন যখন শেষের বর্ণে রফলা থাকে উচ্চারণটি আমি লিখছি, ভয়াকারে ভা, দ, ভাদ, আবার দ্র। উচ্চারণটি হবে এরকম, ভাদ্র হবে না, ভাদ্র, ভাদ্র। শেষে রফলা থাকলে তার আগে আর একটু দ্বিত্ব হয়, দয়ের যে কোনো বর্ণের দ্বিত্ব হয়, মানে 2বার উচ্চারণটি হয়, সেজন্য উচ্চারণে এরকম আসবে ভাদ্র। এটি অভিভাবকদের জন্য উচ্চারণ। আর বানানটি, মূল বানানটি হলো এটি ভাদ্র, এবং শেষে ওকারান্ত হয়।
আশ্বিন। আমরা আশ্বিন বানানটি লিখছি স্বরে আ, তালব্য শয়ে বফলা এবং দন্ত ন, আশ্বিন। এই আশ্বিন বানানটি আমরা খেয়াল করি, এখানে তালবস্যার নিচে একটি কিন্তু বফলা আছে। এই বফলাটিকে বলা হয়, এই বকে বলা হয় অন্তস্থ ব। অন্তস্থ ব। আরেকটি ব আছে বর্গীয় ব। আমাদের বাংলা ভাষায় যে 39টি ব্যঞ্জন বর্ণ আছে, সেই ব্যঞ্জন বর্ণের মধ্যে এই বর্গীয় বটি আছে, কিন্তু অন্তস্থ বটি এখন আর দেখা যায় না। কিন্তু এটি আমরা অনেক শব্দের সাথে, অনেক বর্ণের সাথে দেখতে পাই। এই বর্ণটির উচ্চারণ হয় না। এই বর্ণটি যেই বর্ণের সাথে যুক্ত হবে, সে নিজে উচ্চারিত না হয়ে সে যার সাথে যুক্ত থাকবে সেই বর্ণটি দুইবার হবে। দুইবার। এখানে তালব্য শয়ের সাথে ব আছে, এই বয়ের উচ্চারণ হবে না, কারণ এটি অন্তস্থ ব। এই ব তালব্য শয়ের সাথে আছে, এই স দুইবার উচ্চারণ হবে। এটিকে যদি আমি ভেঙে লিখি আশ্বিন, এটি হলো উচ্চারণ, অর্থাৎ স দুইবার উচ্চারিত হয়েছে। তাহলে একটি হলো বর্গীয় ব, একটি অন্তস্থ ব। অন্তস্থ ব অনেক সময় সব বর্ণের, যে বর্ণের সাথে থাকে সেই বর্ণের সাথে থাকলে সেই বয়ের উচ্চারণ হয় না, যেমন স্বাধীন, স্বীয়, এরকম উচ্চারণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আশ্বিন বানানে একটি ব ফলা আছে। শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারে যে এই বয়ের উচ্চারণ কি হবে টিচার? আমরা সরাসরি তাদেরকে বলে দেব এই বয়ের উচ্চারণ হবে না, আমরা আশ্বিন বলবো। কিন্তু কেন হবে না এই কোশ্চেন শিক্ষার্থীরা বললে আমরা এড়িয়ে যাওয়ারই চেষ্টা করব, কারণ এটি ওদের ক্লাসের জন্য না। এই বর্গীয় ব এবং অন্তস্থ ব বুঝতে হলে আরো মানে বয়সের সাথে সে তারতম্য লাগবে। আশ্বিন বানানটা আমরা দেখি আর একবার। স্বরে আ, তালব্য স এর সাথে বফলা যুক্ত হ্রস্ব ইকার দন্ত ন। স্বরে আ, তালব্য স এর সাথে যুক্ত বফলা হ্রস্ব ইকার দন্ত ন, আশ্বিন। এরপর আমরা যাব কার্তিক। আমরা কার্তিক বানানটা লিখছি। আমরা সবসময় চারুলতার চেষ্টা করি যে শব্দ শেখানোর সাথে সাথে উচ্চারণটা যেন শিক্ষার্থীরা শুদ্ধভাবে করতে পারে। কার্তিক। কার্তিক বানানের উপরে একটি টান আছে, এই টানটি আমরা শিক্ষার্থীদের আগে বলবো। এটার নাম হলো রেফ। এটিকে বলা হয় রেফ। এবং এই রেফ সব সময় বর্ণের উপরে বসে, এবং যে বর্ণের উপরে বসবে রেফের উচ্চারণটি আগে হবে, রয়ের মতো করে হবে। যেমন কার্তিককে যদি আমি ভেঙে লিখতে যাই তাহলে আগে আসবে র, রেফ। এই রেফ হলো রয়ের সংক্ষিপ্ত রূপ, এটা উপরে বসে। কার্তিক, এটি হলো উচ্চারণ। এটি অভিভাবক এবং প্রশিক্ষকদের জন্য। এটি হলো উচ্চারণ, এটি হলো বানান, কার্তিক। তাহলে রেফটা কোথায় হবে আমরা তখন শিক্ষার্থীদেরকে বুঝিয়ে বলবো। রেফটা হবে তয়ের উপরে, কখনো যেন এটা ভুলে এখানে না চলে আসে। এই জিনিসগুলো আমরা শিক্ষার্থীদের বলবো। কার্তিক বানানে দুইটি ক আছে, দুই পাশে, মাঝখানে ত আছে। যত সহজভাবে তাদের সামনে উপস্থাপন করা যায়। কার্তিক বানানটি আমি বোর্ডে ধরছি আরেকবার। কার্তিক, কয়েকারে কা, হ্রস্বইকার, তয়ে উপরে রেফ, তারপরে ক, কার্তিক। এরপরে আমরা যাব অগ্রহায়ণ। অগ্রহায়ণ বানানটি আমি বোর্ডে লিখছি। অ, গয়ে র ফলা, হয়াকারে হা, অন্তস্থ অ, দন্ত ন। অগ্রহায়ণ বানানটি যদি একটু বড়, সেহেতু শিক্ষার্থীদেরকে এটি বারে বারে আমরা দেখাবো যে অগ্রহায়ণ বানানটিতে 1, 2, 3, 4, 5টি মূল বর্ণ রয়েছে। প্রথমে অ এবং গয়ের সাথে রফলা আছে, এটিকে বলা হয় রফলা। রফলা সবসময়
বর্ণের নিচে বসে এবং এখানে একটি ন আছে, সেই নটি হলো মূর্ধন্য ন। অগ্রহায়ণ, এটি বারে বারে শিক্ষার্থীদের আমরা সামনে বলবো, বলতে বলতে এক সময় হয়তোবা নার্সারিতে সে মুখস্থ করতে না পারলো, কেজিতে গিয়ে সে আবার পড়বে, ক্লাস 1, 2, 3 সারা জীবনে তাকে পড়তে হবে, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। অগ্রহায়ণ বানানটি আমি ধরছি বোর্ডে। অ গয়ের অফলা, হয়াকারে হা, অন্তস্থ অ, মূর্ধন্য ন, অগ্রহায়ণ। এ বানানটিকে আমরা ওদেরকে এলোমেলো করে দেব, ওরা সাজিয়ে লিখবে, বা শূন্যস্থান করে দেব, ওরা মিসিং লেটার করে দেব, ওরা লিখবে। অভিভাবকদের জন্য এটির উচ্চারণটি হবে, যেহেতু গয়ের অফলা আছে, এখানে বাড়তি একটি গ আসবে, অগ্রহায়ণ। গয়ের অফলায় ওকার হবে অগ্রহায়ণ, হয়াকারে হা, অন্তস্থ অয়ে ওকারান্ত হবে, এবং বানানে সবসময়, উচ্চারণের বানানে সবসময় দন্ত ন লিখতে হয়, মূর্ধন্য ন লিখতে হয় না। অগ্রহায়ণ উচ্চারণটি হবে অগ্রহায়ণ। এটি আমরা অভিভাবকরা মনে রাখবো এবং শিক্ষক যারা আছি তারা মনে রাখবো। শিক্ষার্থীদেরকে শুধু এইটুকু দেখাবো, এইটুকু আমরা শুধু উচ্চারণটি তাদেরকে বলবো, অগ্রহায়ণ, ভেঙে ভেঙে প্রথমে উচ্চারণ করাবো। তাহলে অগ্রহায়ণ বানানটি আমরা দেখলাম। এবার আমরা যাব তারপরের যে মাসের নামটি আছে পৌষ। পৌষ বানানে পয়ে ঔকার আছে এবং পরে মূর্ধন্য স আছে। তাহলে আমরা শিক্ষার্থীদের বলতে পারি যে পৌষ, এই একারে কখনোই আমরা মাত্রা দেব না, শুরুতে কখনোই মাত্রা দেব না পৌষ বানানে। তাহলে আমরা বলবো যে ঔকার, ঔকারের মাঝখানে বর্ণ বসে সব সময়, এগুলো আমরা বলে দেবো সাথে সাথে। আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার মানে স্বরচিহ্ন যেগুলো আছে সেগুলো সম্পর্কে তাদেরকে ধারণা দেবো। একার বসে বর্ণের আগে, আকার বসে বর্ণের পরে, হ্রস্ব ইকার বর্ণের আগে, ওকারের মাঝখানে বর্ণ বসে, হ্রস্ব উকার, দীর্ঘ উকার এবং ঋকার বর্ণের নিচে বসে। এই ধারণাগুলো তাদেরকে দিতে হবে। এখানে কোন সব ব্যবহার করছি আমরা সেটাও বলে দেব। পৌষ, এই পৌষ উচ্চারণটি হবে প, উ এবং স। আমরা উচ্চারণের বানানে সবসময় তালব্য স ব্যবহার করব। এটি উচ্চারণের বানান পৌষ। পৌষটা আমরা একবার দেখে নিচ্ছি বানানটি, শিক্ষার্থীরা যেটা লিখবে পয়ে ঔকার, মূর্ধন্য স, পৌষ, আর উচ্চারণটি পৌষ। এরপর আমরা যাচ্ছি মাঘ। মাঘ, মাঘ বানানটি খুবই সহজ, 2 অক্ষরের, ময়াকের মা, ঘ। এই যে ঘ বর্ণটি, এই ঘ বর্ণটি কিন্তু মহাপ্রাণ বর্ণ, আমরা শিক্ষকরা মনে রাখবো, অভিভাবকরা মনে, ঘ, মাঘ, একটি হয়ের ধাক্কা দিতে হবে, মাঘ। মাঘ বানানটি আমরা দেখছি ময়াকের মা, ঘ, আর উচ্চারণের বানানটি হবে ময়াকের মা, ঘ, আর ব্র্যাকেটে একটি এইচ রাখবো অথবা হ, অর্থাৎ হ বা এইচ এর একটি টান রাখতে হবে, শেষে একটা ধাক্কা রাখতে হবে, মাঘ। অনেকে আমরা মাঘ বলি, মাঘ, গ এর উচ্চারণ করি, কারণ গ এবং ঘ এই দুইটি উচ্চারণ আমরা প্রায়শই শব্দের মধ্যে ভুল করে থাকি, গ বলে ফেলি। গ হলো অল্প প্রাণ, আর গ এর সাথে যদি হ ধাক্কা দেয় তাহলে ঘ বের হবে, ঘ, মাঘ। এরপরে আমরা যাব ফাল্গুন। ফাল্গুন বানানটি আমি লিখছি হয়াকার ফা, লয়ে যুক্ত গ, হ্রস্বকার দন্ত ন। এখানেও আমরা দেখব একটি যুক্ত বর্ণ চলে এসেছে। আমরা শিক্ষার্থীদের এই যুক্ত বর্ণগুলো আলাদাভাবে আগে শিখিয়ে নেব। লয়ের সাথে গ কিভাবে যুক্ত হবে, একটি ল লিখব, একটি গ এই লয়ের সাথে যুক্ত করে দেব, গ, এভাবে। অনেকে আমরা ফাল্গুন বলি, ঠোঁট হা করে বলি, না, এটি ওষ্ঠধ্বনি, সেজন্য আমরা এভাবে ঠোঁট যুক্ত করব, ফাল্গুন, ফাল্গুন। এখানে প্রথমে লয়ের উচ্চারণ হবে, এরপরে গয়ের উচ্চারণ হবে। আমরা যদি ফাল্গুন বানানটি একবার দেখি, ফাল্গুন, এটিকে যদি ভেঙে ভেঙে উচ্চারণ করতে যাই তাহলে আসবে হয় আকারে ফা, ল, ফাল্গুন। এটি হলো উচ্চারণ।
আর এটি হলো মূল শব্দ ফাল্গুন। ফাল্গুন। সর্বশেষ যে মাসের নামটি আছে চৈত্র। আমরা দেখি চয় ঐকার তয় রফলা। তয় রফলা, এটি কিন্তু তয় রফলা। অনেক শিক্ষার্থী বোঝে না, মনে করে এর উপরে মাত্রা দিয়েছি এজন্য তয় রফলা। আসলে না, এটি হলো তয়ের সাথে রফলা। যখন আমরা তয়ের সাথে একটি রফলা দেব, যুক্ত বর্ণ যখন হবে, তখন এই অংশটি মুছে যায় বিধায় দেখতে এরকম মনে হয়। এটি চৈত্র। চৈত্র বানানটি আমি বোর্ডে একবার দেখাচ্ছি শিক্ষার্থীদের। চয়ে ঐকার এবং তয়ে রফলা, এটি এ লিখে উপরে টান দিলেই, মাত্রা দিলেই তয়ে রফলা হবে। এই চৈত্র বানানটির উচ্চারণ আমরা লিখছি, ঐকার থাকলে প্রথমে ওকার দিয়ে উচ্চারণ হবে, চো, তারপরে ই, আর যেহেতু শেষে রফলা আছে তয়ের সাথে, বাড়তি একটি ত আসবে, চৈত। তারপরে হবে তয়ে রফলা, উচ্চারণটি হবে চৈত্র। চৈত্র না, সরাসরি চৈত্র আমরা বলবো না, চৈত্র। উচ্চারণটি হবে চৈত্র। এটি অভিভাবকদের জন্য এবং শিক্ষকদের জন্য উচ্চারণ, আর এটি হলো শিক্ষার্থীর জন্য। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলা 12 মাসের নাম আমরা বানান এবং উচ্চারণ সহ শিখলাম। উচ্চারণটি অভিভাবকদের জন্য, তারা শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে বলবেন এবং শিক্ষার্থীরা শুনে শুনে এটা মগজের মধ্যে, ব্রেনের মধ্যে রাখবে এবং পরবর্তীতে দেখবেন অটোমেটিক্যালি এটি সেট হয়ে গেছে এবং সে বলতে পারছে। তাহলে এই শব্দগুলো, এই 12 মাসের নাম আমরা একবারে মুখস্থ করাবো না, দুটো দুটো করে মুখস্থ করাবো। বৈশাখ, জ্যৈষ্ঠ, অথবা যদি সুরে সুরে আপনি বলতে পারেন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, বা গান দিয়ে হোক বা ছন্দ দিয়ে হোক বা ছড়া দিয়ে হোক, আমরা এগুলো শিক্ষার্থীদেরকে বারে বারে বলবো, তারপরে লিখাবো। আগে যখন মুখস্থ হয়ে যাবে, তারপর ভেঙে ভেঙে বানানগুলো শেখাবো এবং তাদেরকে খাতায় তারপরে লিখাবো। শুরুতে আমরা খাতায় লিখাবো না, এগুলো সম্পর্কে ধারণা দেব, বিভিন্নভাবে আনন্দ দেব, ছবি এঁকে দেব। আমরা যেখানে একটা ছবি এঁকেছি, এখানে কাঁঠাল গাছ দেখাচ্ছে, বৈশাখ মাসে কাঁঠাল পেকেছে, আম পেকেছে, এই আম নিতে এসেছে, তারা দিয়েছে, দাদুটা তারা দিয়েছে। হ্যাঁ, আমরা একটু ছবি দেখিয়ে দেখিয়ে বা বিভিন্ন ভিডিও দেখিয়ে দেখিয়ে আমরা এইগুলি তাদেরকে মুখস্থ করাবো। এবং উচ্চারণটি আবারও বলি, চারুলতা কিন্তু সবসময় উচ্চারণের উপরে গুরুত্ব দেয় বেশি, কারণ উচ্চারণ, বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ সবাই কিন্তু জানে না এবং পারে না। তো আমরা সবসময় চেষ্টা করব শিক্ষার্থীদের এই লেখার সাথে সাথে, পড়ার সাথে সাথে উচ্চারণগুলো যেন শুদ্ধভাবে শিখতে পারে। তাহলে নার্সারি শ্রেণীর এই যে 12 মাসের নামগুলো ছিল, আজকে এই ভিডিওটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং সেভাবে শিক্ষার্থীদেরকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।